आपकी चाल सुल्तान। संभालिए रावल जी, आपकी रानी खतरे में है। ये लीजिए, बचा लिया हमने अपनी रानी को। ইতিহাস সবসময় অবিকৃতভাবে আমাদের কাছে আসে না। যুগের প্রবাহের সাথে এর অনেক কিছুই রদ বদল হয়। কখনো মানুষের মুখে, কখনো কলমের খোঁচায়, কখনো শুধু নাম বা বংশ পরিচয় ঢেকে দেয় ব্যক্তির কুকীর্তি, আবার কখনো কর্ম হারিয়ে দেয় বংশ পরিচয়কেও। আজ আমরা জানব এমনই এক সাহসিকতার মূর্তিরূপ নারী পদ্মাবতীকে। আসুন জানা যাক কী ঘটেছিল দৃঢ়চেতা এই নারীর ভাগ্যে। বিভিন্ন উৎসে অনেক রদবদল আছে এই কাহিনী। একাধিক উৎস একত্রিত করে কাহিনীর মূল নির্যাসটি ঠিক রেখে এখানে বর্ণিত হলো। অনেকটা রূপকথার মতোই এই কাহিনী। অনন্যা সুন্দরী পদ্মাবতী পদ্মিনী নামেও পরিচিত ছিলেন সিংহলের রাজকন্যা। আবার কারো মতে সিংহল না, উত্তর ভারতের হরিয়ানার সিংঘল নামক জায়গাটিতেই ছিল পদ্মাবতীর বাসস্থান। চিত্তরের রাজা রাওয়াল রতন সিংয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন তিনি। সিসোদিয়া বংশীয় রতন সিং স্বয়ম্বরে জিতে বিয়ে করেন পদ্মাবতীকে। রতন সিং এর সভায় রাঘব চেতন নামে এক সঙ্গীতকার ছিলেন, যে আবার গোপনে জাদুবিদ্যা চর্চা করত। সে সময় রাজ্যে জাদুবিদ্যা চর্চা নিষিদ্ধ ছিল। একদিন জাদুচর্চার সময় হাতে নাতে ধরা পড়ল রাজা, তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন। এই অপমানের জ্বালায় প্রতিশোধ প্রবণ হয়ে উঠে রাঘব চেতন। সে সোজা দিল্লি চলে গিয়ে সুলতান আলাউদ্দিন খিলজির দরবারে আশ্রয় নেয়। এই আলাউদ্দিন খিলজিকে নিয়ে কিছু কথা জেনে রাখা দরকার। আলাউদ্দিন খিলজি ছিলেন খিলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে ক্ষমতাধর শাসক। তিনি বরাবরই একজন সম্পদ ও ক্ষমতালোভী ব্যক্তি ছিলেন। উল্লেখ্য, ভারতীয় উপমহাদেশে শাসনের আসনে বসা সব মুসলিম শাসক কিন্তু একরকম ছিলেন না। খিলজি বংশের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিনের ছোট ভাই শিহাবুদ্দিনের পুত্র ছিলেন এই আলাউদ্দিন খিলজি। পিতার মৃত্যুর পর চাচা জালালউদ্দিনের কাছেই মানুষ হন তিনি। পরিণত বয়সে তিনি জালালউদ্দিনের এক কন্যাকে বিয়ে করেন এবং কারা রাজ্যের শাসক হিসেবে নিযুক্ত হন। কিন্তু তার বরাবরই লোভ ছিল সিংহাসনের প্রতি। শ্বশুরের পরিবারের প্রতি তার বিশেষ বিতৃষ্ণা কাজ করত। শুধু ক্ষমতা হাসিল করার জন্যই যে তিনি জালালউদ্দিনের সাথে আত্মীয়তার বন্ধন দৃঢ় করেন তা এমনিই বোঝা যায়। নিজের কূট পরিকল্পনা সফল করার লক্ষ্যে তিনি প্রথমে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলোর উপর আক্রমণ করতে থাকেন এবং প্রচুর অর্থ ও ধন সম্পদ হস্তগত করে নিজের সেনাবাহিনীকে শক্তিশালী করতে থাকেন। এদিকে জালালউদ্দিন ভাবতে থাকেন এসব ধন সম্পদ বোধহয় তারই পায়ে লুটাবার জন্য। আলাউদ্দিনের সাফল্যের খবর শুনে জালাউদ্দিন গোয়ালিয়র আসেন তার সাথে দেখা করার জন্য, কিন্তু তাকে অভ্যর্থনা জানাবার ছলে গিয়ে আলাউদ্দিন তাকে হত্যা করেন। সালটি ছিল 1296। আলাউদ্দিন খিলজি নিজেকে দিল্লির অধিকর্তা ঘোষণা করেন। 1296 থেকে 1308 সাল পর্যন্ত নিজ সীমান্তবর্তী এলাকায় বারংবার হওয়া মোঘল আক্রমণ সফলভাবে প্রতিরোধ করেন তিনি। 1298 সালে দিল্লির উপকণ্ঠে মোগলদের একটি অংশ এসে বসতি করে। এরা সকলেই কিছুদিন আগে ইসলামের ছায়াতলে এসেছিলেন, কিন্তু আলাউদ্দিন সন্দেহ করেন যে এরা কোনো বড় ধরনের ষড়যন্ত্রকারী হতে পারে। ক্ষমতার বিষয়ে তিনি কখনোই কারো আপোষ চাননি। তাই তার নির্দেশ একদিন প্রায় 30,000 নও মুসলিমের উপর গণহত্যা চালানো হয় এবং তাদের স্ত্রীদের দাসী বানানো হয়। অমুসলিমদের উপর আলাউদ্দিন জিজিয়া, খারাজকারী ও চার ধরনের কর ব্যবস্থা প্রচলন করেছেন। মাত্র কয়েক দশক পুরনো ইতিহাসেরও অনেক বিষয়ে অনেক সময় মেনে নিতে সংকোচ হয় মানুষের। সেখানে আমরা জানছি কয়েকশো বছর আগের ইতিহাস। মনে রাখতে হবে সে সময়টা ছিল আলাদা। আর কোনো নির্দিষ্ট ধর্ম বা উচ্চ বংশ কখনোই পৃথিবীর বুকে একজন মানুষের চরিত্র নির্ধারণ করেনি। এবার ফিরে আসা যাক মূল কাহিনীতে। রতন সিং কর্তৃক বিতাড়িত হয়ে রাঘব চেতন দিল্লিতে গিয়ে একটি জঙ্গলে আশ্রয় নেয়। সে জানত সেই জঙ্গলে আলাউদ্দিন খিলজি নিয়মিত হরিণ শিকারে আসতেন। একদিন আলাউদ্দিন দলবল নিয়ে জঙ্গলে প্রবেশ করার পর রাঘব অতি সুমধুর সুরে বাঁশি বাজাতে থাকে। তার সুরে মুগ্ধ হয়ে আলাউদ্দিন নির্দেশ দেন তাকে ধরে আনার।
সুলতানের সামনে উপস্থিত হয়ে কৌশলে রাঘব নিজের দুর্বিসন্ধি কাজে লাগাতে শুরু করে। সে বলে, কোনো সুলতান মামুলি একজন বাসিওয়ালাকে নিয়ে পড়ে আছেন যখন পাবার মতো আরও অনেক সুন্দর জিনিস আছে। প্রতিশোধ পরায়ণ রাঘব রানী পদ্মাবতীর রূপের গুণাগুণ বর্ণনা করতে থাকে সুলতানের কাছে। সেই রূপকথনের জালে জড়িয়ে আলাউদ্দিন খিলজি প্রাসাদে ফিরে তৎক্ষণাৎ চিত্তরের দিকে সৈন্য পরিচালনার আদেশ দেন। কিন্তু চিত্তর পৌঁছে হতাশ হন খিলজি। রতন সিং এর দুর্গটি ছিল অনেক বেশি সুরক্ষিত। বাধ্য হয়ে তিনি রতন সিং এর কাছে খবর পাঠান যে তিনি রানী পদ্মাবতীকে শুধু এক ঝলক দেখতে ইচ্ছুক। তাকে দেখতে পেলেই তিনি সসৈন্যে দিল্লি ফিরে যাবেন। তিনি এটাও উল্লেখ করেন যে পদ্মাবতীকে তিনি বোনের মতন দেখেন। অবশ্য খিলজির অভিপ্রায় সম্পর্কে সকলেই অবগত ছিলেন। একজন রাজপুত নারীর জন্য এই প্রস্তাব ছিল অসম্মানজনক। তাদের প্রথা অনুযায়ী অচেনা ব্যক্তির সাথে দেখা করা নারীদের জন্য বারণ ছিল। কিন্তু নিশ্চিত যুদ্ধ এড়াতে রতন সিং পদ্মাবতীকে রাজি করান। শর্ত থাকে যে আলাউদ্দিনকে আয়নায় রানীর প্রতিচ্ছবি দেখতে হবে। মহলের একটি কক্ষে এমনভাবে কিছু আয়না স্থাপন করা হয় যাতে সরাসরি সাক্ষাৎ না করে দূর থেকেই রানী নিজের প্রতিবিম্ব দেখাতে পারেন। কিন্তু এই উপায়ে রানীকে চাক্ষুষ দেখার পর আলাউদ্দিনের বদ অভিপ্রায় আরও দৃঢ় হয়ে ওঠে। যে কারণে হোক পদ্মাবতীকে তাকে পেতেই হবে। শিবিরে ফেরার সময় কিছু দূর পর্যন্ত পথ রতন সিং আলাউদ্দিনকে এগিয়ে দিতে আসেন। এই সুযোগে ফায়দা নিয়ে আলাউদ্দিন রতন সিংকে তৎক্ষণাৎ অপহরণ করে ফেলেন। রাজার মুক্তিপণ হিসেবে তিনি দাবি করেন রানী পদ্মাবতীকে। গোরা আর বাদল নামে দুই বীর রাজপুত সেনাপতি তখন আলাউদ্দিন খিলজিকে তার নিজের খেলাতেই হারাবার ফন্দি আঁটেন। তারা খবর পাঠান পরদিন সকালে রানী পদ্মাবতী তার দাসীবাদী সহ পালকিতে খিলজির শিবিরের দিকে রওনা দেবেন। পরদিন 150, কোনো বর্ণনা মতে 200 পালকি খিলজির শিবিরের দিকে রওনা হয়। কিন্তু প্রত্যেকটি পালকি ছদ্মবেশে 4 জন করে দুর্ধর্ষ রাজপুত যোদ্ধাদের দ্বারা বাহিত হচ্ছিল। আর প্রত্যেক পালকিতেই দাসীদের বদলে লুকিয়েছিল আরও 4 জন করে যোদ্ধা। এই প্রতিহিংসা পরায়ণ ভয়ঙ্কর সৈন্য দলটি খিলজির শিবিরে পৌঁছেতে আতর্কিত হামলা করে বসে। আলাউদ্দিন খিলজির শিবিরে ভয়াবহ ধ্বংসযজ্ঞ পরিচালিত করে এই সেনাদল রাজা রতন সিংকে মুক্ত করে নিয়ে যায়। এই ঘটনার পরবর্তীতে দ্বিগুণ আক্রোশে আরও বেশি সৈন্য চালনা করে আলাউদ্দিন চিত্তরের দুর্গ অবরোধ করেন। অতি সুরক্ষিত সেই দুর্গে প্রবেশ করতে না পারায় অবরোধই ছিল একমাত্র পথ। দিনের পর দিন অবরুদ্ধ থাকার পর দুর্গের ভেতরে রসদ ফুরিয়ে এলে রাজা রতন সিং সিদ্ধান্ত নেন দুর্গের ফটক খুলে মুখোমুখি হবার। দীর্ঘদিনের অবরুদ্ধ থাকার পর রাজপুতদের জন্য এই যুদ্ধ ছিল অসম যুদ্ধ। পদ্মাবতী ও দুর্গের অন্যান্য নারীরা জানতেন এই যুদ্ধে তাদের পুরুষদের জয়ের সম্ভাবনা কতটা ক্ষীণ। এরকম পরিস্থিতিতে সম্মান রক্ষায় রাজপুত নারীদের মধ্যে জহর নামক আগুনে ঝাঁপ দিয়ে আত্মহননের একরকম প্রথার প্রচলন ছিল। বিজয়ী সৈন্যদের হাতে লাঞ্ছিত হবার চেয়ে মৃত্যুকেই তারা বেশি সুখকর মনে করলেন। রাতে দুর্গের ভেতরে এক বিশালাকার অগ্নিকুণ্ড জ্বালানো হলো। নিজেদের সবচেয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে ধর্মীয় সঙ্গীত গেয়ে আত্মসম্মান রক্ষায় আগুনের আলিঙ্গনে অগ্রসর হলেন নারীরা। সবার আগে আগুনে ঝাঁপ দিলেন রানী পদ্মাবতী। অন্য নারীরা তাকে অনুসরণ করলেন। স্বজনহারা সৈনিকদের বেঁচে থাকার আর কোনো উপলক্ষ থাকলো না। পরদিন সকালে যুদ্ধের সাজে সেজে খিলজি বাহিনীর সাথে লড়তে বেরোলেন রাজপুতদের দল। ফলাফল যা হবার তাই হলো। খিলজির সেনাদল যখন দুর্গে প্রবেশ করলো তখন শুধু নারীদের দেহাবিশেষ আর ভস্মই পেল। যার মোহে এত জনবল ক্ষয় করলেন আলাউদ্দিন খিলজি, তাকে তার পাওয়া হলো না। চিত্তরের ইতিহাসে এটিই ছিল প্রথম জহরের ঘটনা। চিত্তরগড়ের দুর্গে এর পরেও 2 বার জহরের ঘটনা ঘটে। দ্বিতীয়বার 1535 সালে রানী কর্ণাবতী গুজরাটের রাজা বাহাদুর শাহের কবল থেকে সম্মান বাঁচাতে দলবল সমেত এই পথ বেছে। এই কিংবদন্তি প্রথম লিখিত বর্ণনা পাওয়া যায় 1540 সালে। মালিক মুহাম্মদ জয়সি নামক একজন কবি রানী পদ্মাবতীকে কেন্দ্র করে পদ্মাবত নামক একটি মহাকাব্য লিখেন। কাল্পনিক উপাদান বহুল হলেও এই কাব্য থেকে রানী পদ্মাবতীর বাস্তব জীবনের অনেক কাহিনীই জানা যায়। পরবর্তীতে কিঞ্চিত পরিবর্তিত রূপে এই কাহিনী লিপিবদ্ধ হয় বেশ কিছু ঐতিহাসিক লেখনীতে। এদের মধ্যে আকবরের বিখ্যাত সভাসদ আবুল ফজল, প্রখ্যাত মধ্যযুগীয় ঐতিহাসিক ফিরিস্তা উল্লেখযোগ্য। রানা প্রতাপের আমলে রাজপুত ইতিহাস গ্রন্থ খুমান খায়সায় স্থান পায় এই কাহিনী। তবে স্বাভাবিকভাবেই বিভিন্ন ঐতিহাসিকের জবানিতে এই কাহিনীর কিছুটা ভিন্ন ভিন্ন ভাব এসেছে।
অনেকের মতে আবার এই কাহিনী রাজপুতের ঐতিহাসকে গৌরবান্বিত করতে লিখিত নিছক রূপকথা। তবে কাহিনীটির কতটা সত্য আর কতটা মিথ্যা তা বর্তমানে নিখুঁতভাবে নির্ণয় করা একেবারেই অসম্ভব। সম্প্রতি বলিউডের এই ইতিহাস নিয়ে একটি সিনেমা তৈরি করেছেন সঞ্জয় লীলা বনসালী। অভিযোগ উঠেছে তিনি ইতিহাস বিকৃত করে আলাউদ্দিন খিলজির চরিত্রটা নমনীয় করার চেষ্টা করেছেন। উগ্র জনতা পরপর কয়েকবার এই সিনেমার সেটে ভাঙচুর ও অগ্নিসংযোগও করেছে। তবে তাতে অবশ্য এতটুকু প্রতীয়মান হয়েছে, এত বছর পরও বিতর্ক ও ধর্মভিত্তিক মেরুকরণে এতটুকু ভাটা পড়েনি রানী পদ্মাবতীর কিংবদন্তির। তবে আত্মসম্মান রক্ষার বিস্ময়কর আত্মভূতি দিয়ে মানুষের মনে চিরকালের জন্য জায়গা করে নিয়েছে রানী পদ্মাবতী।